নমস্কার, আজকে আমরা 4 নম্বর ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমরা টেটের বিশেষ আলোচনা করব ইংলিশ পোর্শন নিয়ে এবং সেখানকার সাবজেক্টিভ কন্টেন্ট পেডাগোগি সব কিছু মিলিয়ে আমরা আলোচনা করব। তো আজকে এর আগে যে ভিডিওগুলো আমরা আলোচনা করেছি, প্রথম যে ভিডিওটা আমরা আলোচনা করেছিলাম সাইকোলজির উপর, আশা করছি আপনারা দেখেছেন, তারপরে বেঙ্গলির উপর এবং তারপরে ম্যাথামেটিক্সের উপর, এবং আজকে আমরা ইংলিশের উপর আলোচনা করছি এবং আগামীকাল আমরা পরিবেশের উপর আলোচনা করব। এটা অ্যাকচুয়ালি লাস্ট মিনিট সাজেশন বলা চলে, অর্থাৎ খুব ডিটেলস কিছু আলোচনায় আমি যাবো না। জাস্ট এই মুহূর্তে কতটুকু রিভিশন দিলে বা কোন কোন টপিক পড়া আছে কিনা একবার চেক করে নিলে আপনাদের টেট 2022 11 ডিসেম্বর পরীক্ষাটা খুব ভালো হবে, তারই একটা প্রয়াস। তো প্রথমে বলি, ইংলিশ পোর্শনে যে সিলেবাসটা দিয়েছে বোর্ড থেকে, সেটার ক্ষেত্রে প্রথমে বলা হয়েছে যে একটা টেক্সট দেওয়া হবে, সেই টেক্সট থেকে বেশ কিছু প্রশ্ন হবে এবং এই নিয়মটি যে হুবহু মানা হবে এমন কোনো কথা নেই। সেক্ষেত্রে কিন্তু গ্রামার পোর্শন কিছু দেওয়া হতে পারে, আবার হুবহু এই নিয়মটি মানাও হতে পারে। তো যদি ধরে নিই আমরা দুটো টেক্সট দেবে এবং সেখান থেকে বেশ কিছু প্রশ্ন আসবে, তাহলে যে পার্টটার উপর বেশি জোর দিতে হবে তাহলে সেই পার্টটা হলো ভোকাবুলারি, অর্থাৎ সিনোনিমস, অ্যান্টোনিমস, ফ্রেজাল ভার্ব, ইডিয়ামস, ফ্রেজ, ওয়ান ওয়ার্ড, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন এবং স্পেলিং, এগুলোর উপর ভীষণ জোর দিতে হবে। এবং শুধু তাই নয়, এই টেক্সচুয়াল জায়গাগুলো থেকে কিন্তু বেশ কিছু গ্রামাটিক্যাল অ্যাসপেক্ট থেকেও প্রশ্ন আসতে পারে। এবং গ্রামারি অ্যাসপেক্টে যদি এই ধরনের প্রশ্ন না হয়, কিছু গ্রামার প্রশ্নও দেওয়া হয়, তাহলে হয়তো একটা ভয়েস চেঞ্জ দেওয়া হতে পারে, একটা ন্যারেশন চেঞ্জ দেওয়া হতে পারে, 3-4টে এরার কারেকশন দেওয়া হতে পারে। এবং আর্টিকেল প্রিপারেশন খুব ভাইটাল একটা চ্যাপ্টার, সেখান থেকে প্রশ্ন হতে পারে, টেন্স থেকে প্রশ্ন হতে পারে এবং নর্মাল কিছু অ্যানালজিক্যাল প্রশ্ন, অর্থাৎ কোন প্রাণীর কী ডাক, কোন প্রাণীর শাবক কী, কোন প্রাণীর মেল ফিমেল কী হতে পারে, জেন্ডার চেঞ্জ বা নাম্বার চেঞ্জ, এগুলো কিন্তু একদম বেসিক, এগুলো থেকেও প্রশ্ন হতে পারে। তো এই প্রত্যেকটা জিনিসকেই খুব গুরুত্ব সহকারে পড়তে হবে। আমি অল্প একটু গ্রামার নিয়ে আলোচনা করার পর একদম পেডাগোগি পোর্শনে ঢুকে যাব, কারণ ম্যাক্সিমাম স্টুডেন্টদের সমস্যা হচ্ছে ইংলিশ পেডাগোগি নিয়ে। যদিও সেই সমস্যাটা আশা করছি আজকে এই ভিডিওটা দেখার পর কিছুটা ক্লিয়ার হবে। প্রথমে ইংলিশ পোর্শনে যদি যাই, তাহলে গ্রামার পোর্শন যেগুলো রয়েছে একদম বেসিক আর্টিকেল অ্যান্ড প্রিপারেশনটা ভালো করে শিখে নিতে হবে। নর্মাল যে রুলসগুলো রয়েছে, এ অ্যান্ড দা কোথায় বসি, সেগুলো শেখার সাথে সাথে ব্যতিক্রম রুলসগুলো শিখতে হবে। যেমন ব্যতিক্রম রুলস আমরা জানি, ইউনিভার্সিটি বা ওয়ান, ইউ বাবার মতো উচ্চারণ হলে অ্যানের জায়গায় এ বসে, যেমন 1 রুপি নোট, এ 1 রুপি নোট, বা ইউনিভার্সিটি ইউনিভার্সিটি, বা আওয়ার এবং হোটেল, এর মধ্যে ডিফারেন্স অ্যান আওয়ার, বাট হোটেলে এ হোটেল। তারপরে FHLMNXRS, এই 8টি লেটার যদি কোনো একটা শব্দের প্রথমে অ্যাব্রিভিয়েশন আকারে থাকে, তাহলে তার আগে এর পরিবর্তে অ্যান হয়। যেমন MBBS, এম দিয়ে শুরু, বাট এটা হবে অ্যান MBBS। যেমন সি ইজ ড্যাশ মাদার, সি ইজ আ মাদার, মাদারও এম দিয়ে শুরু, MBBSও এম দিয়ে শুরু, বাট একটা এম হচ্ছে ইএম, এম এর মতো মনে হচ্ছে, MBBS, এম যখন আলাদা করে উচ্চারণ করবো তখন এম মনে হচ্ছে ইএম, তো সেই জন্য অ্যান MBBS, সি ইজ অ্যান MBBS ডক্টর, বাট সি ইজ ড্যাশ মাদার, এ আ মাদার। তো LLB, যেমন বলবো অ্যান LLB, বাট লয়ার বললে এ লয়ার। তো এই 8টা লেটারকে মনে রাখতে হবে। এরকম ব্যতিক্রম যে জায়গাগুলো রয়েছে, কিছু কিছু ক্ষেত্রে যেখানে আর্টিকেল বসে না, এগুলো দিকে একটু নজর রাখবো। এবং তারপরে যে জায়গাটায় যাবো সেটা হচ্ছে নাউন্সের ওপর। নাউন্সের অনেকগুলো ফ্যাক্টর আছে, তার মধ্যে প্রধান একটা ফ্যাক্টর হচ্ছে পজিশন অফ নাউন্স, অর্থাৎ নাউন্স কোথায় বসে। যেমন বাক্যের সাবজেক্ট মাস্ট বি নাউন্স অর প্রোনাউন্স, বাক্যের অবজেক্ট অবজেক্টটা যেখানে বসে সেখানে নাউন্স বসতে পারে। বাক্যের অ্যাডজেক্টিভের পরে হি ইজ দ্য গুড বয়, এই যে গুড বয়, বয়টা কেমন গুড, অর্থাৎ নাউন্সকে কোয়ালিফাই করছে অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভের পরে নাউন্স বসে। যেমন প্রেপজিশনের পর নাউন্স বসে, যেমন আমি যদি বলি আই বাই ইট ফর প্লে, তো ফরের পর প্লে হতে পারে না কখনো, ফর প্লেয়িং। অর্থাৎ প্রেপজিশনের পর যদি কোনো ভার্ব আসে, তার সঙ্গে আইএনজি যোগ করতে হবে এবং ভার্ব নাউন করে তাকে নাউন্স করতে হবে। মোট কথা প্রেপজিশন এরপরেও কিন্তু নাউন্স বসে। আবার পজিটিভ ফর্মের পর নাউন্স বসে, যেমন মাই ফাদার্স নেম ইজ, তাহলে এই যে মাই ফাদার্স বাবার নাম, তাহলে ফাদার্সের পর কিন্তু একটা নাউন্স আসছে, অর্থাৎ পজিটিভ ফর্মের পরও কিন্তু নাউন্স বসে। আবার জেরান্ড বা ইনফিনিটিভ যেগুলো রয়েছে, তার মধ্যে জেরান্ড যে অ্যাসপেক্ট রয়েছে পার্টিসিপল, সেখানেও কিন্তু নাউন্স হয়। যেমন আমি যদি বলি স্মোক ইজ ভেরি ডেঞ্জারাস ফর আওয়ার হেলথ, হবে না, স্মোকিং ইজ। যেমন আমি যদি বলি ওয়াক ইজ গুড ফর হেলথ, হবে না, ওয়াকিং ইজ। অর্থাৎ ভার্বের সঙ্গে আইএনজি করে সেগুলোকে নাউন্স করা হয়। এছাড়া অলওয়েজ সিঙ্গুলার নাউন্স আছে, অলওয়েজ প্লুরাল নাউন্স আছে, সেখান থেকেও প্রশ্ন আসতে পারে। যেমন সিনারি, ফার্নিচার, ইনফরমেশন, এগুলো শেষে এস হয় না। আবার কিছু শব্দ আছে যাদের শেষে এস আছে, বাট তারা প্লুরাল না, দেখে মনে হয় প্লুরাল। যেমন ফিজিক্স, ইথিক্স, ইনিংস, গ্যালোজ, এই সমস্ত শব্দ, অর্থাৎ গ্যালোজ ইজ হবে, আর হবে না। কিন্তু যারা এই ব্যাপারটা জানে না, তারা এস দেখে হয়তো ভাবতে পারে প্লুরাল, সেই জন্য প্লুরাল ভাব বসাতে পারে। অর্থাৎ প্লুরাল ভাব কোনগুলো, আর, ওয়ার্ড বা হ্যাভ বা ভার্ব শুধুমাত্র। আর সিঙ্গুলার ভাব কোনগুলো, ভার্বের সাথে এস যোগ, যেমন গোজ, বা উল্টোগুলো যেমন হচ্ছে ইজ বা ওয়াজ বা হ্যাজ, এগুলো। আর অন্যদিকে তাহলে সিঙ্গুলার নাউন্স সিঙ্গুলার ভাব বসায় এবং প্লুরাল নাউন্স দেখে প্লুরাল ভাব বসায়। আর অন্য একটা রুলস রয়েছে নাউন্সের ক্ষেত্রে, যেমন কিছু শব্দ আছে যাদের সাথে এস নেই, বাট তারা অলওয়েজ প্লুরাল, যেমন পোলট্রি, পিজেন্ট্রি, জেন্ট্রি, এই শব্দগুলো সবসময় কিন্তু অলওয়েজ প্লুরাল আকারে বসে। আবার কিছু শব্দ আছে যারা জোড়ায় জোড়ায় বসে, যেমন আমরা যদি বলি ট্রাউজার, তাহলে কথাটা এখন ট্রাউজার্স, এই যে শব্দটা রয়েছে, মানে দুটো দিক মিলিয়ে একটা। তো আমরা এই নাউন্সের যেমন এই রুলস অনুযায়ী পড়বো, তার সাথে একটা রয়েছে কালেকটিভ নাউন্স। যেমন আমি যদি আ ফ্লক অফ শিপ, আ সোল অফ ফিশ, এক ঝাঁক মাছ বা
পাল বা একদল ভেড়া, বাঞ্চ অফ স্টিক্স, একটা লাঠির বা বাঞ্চ। তো এই শব্দগুলো কিন্তু পরীক্ষায় খুব আসে। আবার অনেক সময় যেমন এই নাউন্সের পরে যে প্রোনাউন্সের চ্যাপ্টার আছে, সিঙ্গুলার প্রোনাউন্স থেকে প্রচুর প্রশ্ন আসে। যেমন সামওয়ান, সামবডি, এনিওয়ান, এনিবডি, নোয়ান, নবডি, এগুলোর পর সিঙ্গুলার ভার্ব বসে, অর্থাৎ সামওয়ান ইজ, আর হবে না। আবার আমরা খুব বেশি করে খেয়াল রাখতে পারি, ওয়ান মাস্ট ওবে হিজ ডিউটি হবে না, ওয়ান মাস্ট ওবে ওয়ান্স ডিউটি। অর্থাৎ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট যে চ্যাপ্টারটা আছে এটা ভীষণ ভালোভাবে রেডি করতে হবে নিজেদেরকে। তাছাড়া অ্যান্ডের ওপর যে রুলসগুলো আছে, প্রায় 6টার মতো রুলস আছে, যেমন আমি দুটো একটা বলার চেষ্টা করছি। দ্য সেক্রেটারি অ্যান্ড ক্যাশিয়ার ইজ, মানে দ্য সেক্রেটারি অ্যান্ড ক্যাশিয়ার বলে একটি ব্যক্তি, আর যদি বলি দ্য সেক্রেটারি অ্যান্ড দ্য ক্যাশিয়ার তাহলে দুটো ব্যক্তি। যেমন 3 and 3 মেক্স 6, অর্থাৎ 3 আর 3 দুটো সাবজেক্ট একই, তাই মেক্স। আবার 3 and 4 বলে কিন্তু 7। তো এরকম অজস্র নিয়ম আছে। রাইস অ্যান্ড কারি ইজ মাই ফেভারিট ফুড হবে না, আর মাই ফেভারিট, রাইস আলাদা কারি আর এরকম ব্যাপারটা হবে না। যেমন দ্য হর্স অ্যান্ড কার্ট, মানে একসঙ্গে ঘোড়ার গাড়ি, ইজ রানিং হবে না, আর রানিং। তো এরকম অ্যান্ডের অ্যাসপেক্ট রয়েছে। এছাড়া উইথ, অ্যালং উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, ইন অ্যাডিশন টু, টুগেদার, বোথ, অলসো, এগুলো দ্বারা যদি দুটো সাবজেক্ট যুক্ত থাকে তাহলে ফার্স্ট সাবজেক্টকে দেখে ভার্ব বসবে। যেমন আমি যদি বলি রাম উইথ হিজ ফ্রেন্ডস ইজ কামিং না আর কামিং, তো অবভিয়াসলি হবে ইজ কামিং। কেন? রাম আছে এবং তার বন্ধুরা আছে। রাম উইথ হিজ ফ্রেন্ডস, তাহলে দেখে তো মনে হচ্ছে প্লুরাল হবে না, রামকে দেখে শুধুমাত্র বসবে। কারণ নিয়মটাই হচ্ছে যে দুটো সাবজেক্ট যখন উইথ, অ্যালং উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, ইন অ্যাডিশন টু, টুগেদার, বোথ, অলসো এরকম কোরেলেটিভ কনজাংশনের সাথে যুক্ত থাকে তখন প্রথম সাবজেক্টকে দেখে ভার্ব বসে। এবং এটারই সেকেন্ড একটা রুলস আছে, উল্টো নিয়ম। যেমন আইদার, অর, নাইদার, নট এবং নট অনলি বাট অলসো, এগুলো যদি দুটো সাবজেক্ট যুক্ত থাকে তাহলে দ্বিতীয় সাবজেক্টকে বা যে সাবজেক্টটা ভার্বের কাছে আছে তাকে দেখে বসবে। এবং আইদার, অর, নাইদার, নট অনলি বাট অলসো একটা রুলস হচ্ছে নেগেটিভের ক্ষেত্রে 231 মেনে চলবে, অর্থাৎ প্রথম সেকেন্ড পার্সন, তারপর থার্ড পার্সন, তারপর ফার্স্ট পার্সন। আমরা কিন্তু ইউ, হি অ্যান্ড আই এই লিঙ্কে বলবো, হি অ্যান্ড ইউ বলতে পারবো না, ইউ, হি অ্যান্ড আই। এবার যেমন থাকবে 231 রুলসের মধ্যে, মানে আগে সেকেন্ড পার্সন, তারপর থার্ড পার্সন, তারপর ফার্স্ট পার্সন। আর নট অনলি বাট অলসো এবং আইদার, অর, আইদার সঙ্গে অর বসবে, নাইদার সঙ্গে নট বসবে, নট অনলি সঙ্গে বাট অলসো বসবে। এবং এগুলো আগে যেমন পরে তেমন, অর্থাৎ আগে যদি এসভিও প্যাটার্নে থাকে পরেও এসভিও প্যাটার্নে থাকবে। আর বেশ কিছু রুলস একটু ভালো করে ফলো করতে হবে। আমি যদি বলি আই লিভ ইন বর্ধমান, তাহলে এটা হচ্ছে সাবজেক্ট ভার্ব অ্যাডভার্বিয়াল। আর যদি বলি আই ইট রাইস, তখন সাবজেক্ট ভার্ব অবজেক্ট, অর্থাৎ সবসময় যে অবজেক্ট হবে তা না, যে এসভিও, কখনো কখনো এসভিএ হতে পারে। আবার এই অ্যাডভার্বিয়াল আবার 5টা ফাংশন আছে, কখনো অ্যাডভার্বিয়াল অফ প্লেস হতে পারে, অ্যাডভার্বিয়াল অফ টাইম হতে পারে, অ্যাডভার্বিয়াল অফ ফ্রিকোয়েন্সি হতে পারে, অ্যাডভার্বিয়াল অফ ম্যানার হতে পারে। এবং তাছাড়া হতে পারে যে আমরা যেমন বলছি এটি মানে অ্যাডভার্ব অফ টাইম, এপি অ্যাডভার্ব অফ প্লেস, যেমন এএফ অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, এএম অ্যাডভার্ব অফ ম্যানার। তো এরকমভাবে বিভিন্ন প্রকার অ্যাডভার্বিয়াল হতে পারে। আবার যখন অবজেক্ট বলবো হি গিভস মি আ পেন, তখন ডাইরেক্ট অবজেক্ট, ইনডাইরেক্ট অবজেক্ট, এই কনসেপ্টগুলো ক্লিয়ার রাখতে হবে। আর একটা কনসেপ্ট প্রচুর ক্লিয়ার রাখতে হবে, সেটা হচ্ছে টেন্স অনুযায়ী যে অ্যাসপেক্টটা রয়েছে। অর্থাৎ টেন্স যদি আমি বলি তাহলে একদম প্রেজেন্ট ডিফিনিট থেকে যদি শুরু করি, আই ইট রাইস, যখন কন্টিনিউয়াস করছি আই অ্যাম ইটিং রাইস, যখন এটাকে পারফেক্ট টেন্স করছি আই হ্যাভ ইটেন রাইস। আবার এটাকেই যখন আমরা পারফেক্ট কন্টিনিউয়াস করছি তখন আই হ্যাভ বিন ইটিং রাইস ফর 2 hours বা সিন্স মর্নিং, এরকম কোনো একটা শব্দ লাগাচ্ছি, অর্থাৎ সিন্স বা পর থাকছে। যখন আমরা পয়েন্ট অফ টাইম বলছি তখন সিন্স বসাচ্ছি, আর যখন ডিউরেশন অফ টাইম বলছি তখন আমরা ফর বসাচ্ছি। ঠিক এরকম পাস্ট টেন্সের যে অ্যাসপেক্টটা আছে, আই এট রাইস ইয়েস্টারডে সামথিং, পাস্ট টেন্সে একটা শব্দ বসাতে হয়, ইয়েস্টারডে বা এগো সামথিং। তো আমি ওটা যাচ্ছি না, আই এট রাইস। যখন একটা পাস্ট কন্টিনিউয়াস বলছি আই ওয়াজ ইটিং রাইস। যখন এটাকে আমি বলছি যে পারফেক্ট, পাস্ট পারফেক্ট, তখন হচ্ছে আই হ্যাড ইটেন রাইস। আর আই হ্যাড বিন ইটিং রাইস, ওই যেমন বললাম ফর বা সিন্স কিছু একটা বসবে। ঠিক সেরকম আই উইল ইট রাইস, আই উইল বি ইটিং রাইস, আই উইল হ্যাভ ইটেন রাইস, আর আই উইল হ্যাভ বিন ইটিং ফর সামথিং, যদিও শেষ দুটোর পার্ট ইউজ হয় না। তো এই যে স্ট্রাকচারগুলো, যে কখন সাবজেক্টের পর অ্যামিজার বসবে, কখন সাবজেক্টের পর হ্যাজ হ্যাভ হ্যাড বসবে, কখন সাবজেক্টের পর ভার্বের সঙ্গে আইএনজি হবে, কখন হবে না, কখন সেটা পারফেক্ট টেন্স ইত্যাদি ব্যাপারে, কখন সিন্স বসবে, কখন ফর বসবে, এগুলো থেকে এরর কারেকশন অ্যাসপেক্টে বা শূন্যস্থান পূরণ থেকে প্রশ্ন আসতে পারে। অর্থাৎ আর্টিকেল, প্রেপজিশন এবং তার সাথে টেন্স, এই যেগুলো খুব ভাইটাল। এবং প্রেপজিশনের ক্ষেত্রেও 3টে রুলস ফলো করতে হয়, 3টে জায়গা থেকে ফলো করতে হবে। একটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপজিশন, যেগুলো প্রায় মুখস্থই বলা চলে, মুখস্থ করতে হবে, অ্যাবস্টেন ফ্রম, অ্যাবজর্ব, ইন, বোস্ট অফ, এই টাইপেরগুলো। আর কিছু আছে প্রিপারেশন যেগুলো জিওমেট্রিক্যাল ফিগার অনুযায়ী হয়, যেমন আমরা যদি একদম টেবিলের ওপরটায় কিছু টাচ করে বসাই তাহলে অন, একদম ওপরে যদি থাকে ওভার, পাশে থাকলে বি সাইড, নিচে থাকলে আন্ডার, নিচে আছে বাট একটু নিচেই বাট সাইডে রয়েছে তখন সেটা বিলো, ওপরে আছে বাট এইদিকে ওপরে, টেবিলের বাউন্ডারির মধ্যে নেই অথচ ওপরে, তখন সেটা অ্যাবাভ। এই টাইপের যে জিওমেট্রিক্যাল ফিগার বা জিওমেট্রিক্যাল অ্যাসপেক্ট আছে সেই অনুযায়ী ভালো করে প্রিপারেশনটা রেডি করা। আর তার সাথে বেশ কিছু ফিক্সড প্রিপারেশন আছে, যেমন আমরা জানি বারের আগে অন বসে, ডেটের আগে অন বসে, সালের আগে ইন বসে, সময়ের আগে অ্যাট বসে, এরকম পার্টিকুলার ফেস্টিভ্যালের আগে অ্যাট বসে, এই টাইপেরগুলো আমরা ভালো করে রেডি করবো। আর গ্রামেটিক্যাল কিছু অ্যাসপেক্ট রয়েছে, যেমন মোডালসের পর ভি ওয়ান বসে, যেমন আই শুড ডু দিস ওয়ার্ক, কখনো হবে না আই শুড ডিড দিস ওয়ার্ক বা ডান দিস ওয়ার্ক, অর্থাৎ মোডালস প্লাস ভি ওয়ান। যেমন ইনফিনিটিভ প্লাস 2 প্লাস ভি ওয়ান, ইনফিনিটিভের পর সবসময় 2 প্লাস ভি ওয়ান বসে, 2 এর পর ভার্ব এলে ভার্বে 1 নম্বর বসে। যেমন জেরান্ট একটু আগে বললাম, তো যদিও জেরান্টের ডিটেলস পড়তে গেলে ইনফিনিটিভ জেরান্টের মধ্যে পার্টিসিপেল আছে,
এবং আদার্স আরও অ্যাসপেক্ট রয়েছে। তো প্রেজেন্ট পার্টিসিপেল এবং পাস্ট পার্টিসিপেল, তো এই যে বিভিন্ন ভ্যারাইটি গ্রামারগুলো রয়েছে সেগুলোর উপর জোর দেওয়ার সাথে সাথে কিছু রয়েছে যে যেমন ট্র্যাডিশনাল গ্রামার রয়েছে, যেমন ভয়েস চেঞ্জ করা, ন্যারেশন চেঞ্জ করা, অর্থাৎ অবজেক্ট থেকে সাবজেক্ট করা, সাবজেক্ট থেকে অবজেক্ট করা, টেন্স অনুযায়ী বিভাগ বসানো এবং ভিত্তি বসানো। তো এগুলোর দিকে খুব খুব খেয়াল রাখতে হবে। এবং যেহেতু বেশিরভাগ স্টুডেন্টই 9-10 পড়া রয়েছে, সেই হিসাবে ভয়েস চেঞ্জ বা ন্যারেশন চেঞ্জ এগুলো খুব একটা অসুবিধার কথা নয়, যেহেতু অপশন থাকবে। অপশন না থাকলে হয়তো একটু জটিল করে ভাবতে হতো ব্যাপারটাকে, কিন্তু অপশন থাকবে তাই খুব কঠিন লাগার কথা নয়। কিছু গ্রামার আছে যেমন আমি একদম ফিক্সড মুখস্থ করতে বলি বারবার, যেমন সিনিয়র টু, জুনিয়র টু, এক্সটেরিয়র টু, ইন্টেরিয়র টু, পিরিয়ড টু, প্রেফার টু, পোস্টেরিয়র টু, এগুলো পর সবসময় টু বসে, দেন বসে না। ওকে দেখবে সি ইজ সিনিয়র দেন মি, দেন মি হবে না, হি ইজ সিনিয়র টু মি বা সি ইজ সিনিয়র টু মি। এই টাইপের যেগুলো ফিক্স, যেমন হার্ডলির সঙ্গে হোয়েন বসে, স্ক্যাসলির সঙ্গে হোয়েন বসে, আইদার সঙ্গে অর বসে, নটালির সঙ্গে বাট অলসো বসে, TOO2 তার সঙ্গে TO2 বসে, শো এর সঙ্গে দ্যাট বসে, লিস্টের সাথে শুড বসে, এরকম যে রুলসগুলো আছে সেগুলো একটু ফলো করবো। যেমন ইফের মোট 4টে রুলসের কথা আমি বলি। যেমন প্রথম রুলস হচ্ছে ইফের পর যদি সেকেন্ড পার্টে উইল বা স্যাল থাকে, ফার্স্ট পার্টে প্রেজেন্ট ইনডিফিনিট হয়। যেমন আমি যদি বলি ইফ হি কামস আই উইল গো, যদি সে আসে তবে আমি যাবো, তাহলে সেকেন্ড পার্টে উইল স্যাল, প্রথম পার্টে প্রেজেন্ট ইনডিফিনিট। যেমন আছে ইফের পর যদি সেকেন্ড পার্টে উড হ্যাভ, শুড হ্যাভ, কুড হ্যাভ থাকে, তাহলে ফার্স্ট পার্টে হ্যাড ভার্ব হয়। যেমন আছে যে ইফ আর সাপোজ একসঙ্গে বসে না, কারণ তাদের কনসেপ্টটা একই। যেমন আছে যে যদি কোনো কাল্পনিক কথা বোঝায়, যেমন যদি আমি রাজা হতাম, ইফ আই ওয়াজ আ বার্ড হবে না, ইফ আই ওয়ার আ বার্ড। যদি আমি তুমি হতাম, ইফ আই ওয়াজ ইউ হবে না, ইফ আই ওয়ার ইউ। ওয়ার মিনস ওয়ার, যেটা বলি WERE, সেটা ওয়ার, ইফ আই ওয়ার ইউ। এই টাইপের অ্যাসপেক্ট আছে। যেমন লেস্টের ক্ষেত্রে নিয়ম রয়েছে, লেস্টের পর সবসময় শুড বসে, আর শুড বসেছে মানে ভার্বে 1 নম্বর রূপ বসবে। যেমন লেস্ট নিজে যেহেতু নেগেটিভ ওয়ার্ড, সেই জন্য লেস্টের পর নট বসে না। যেমন লেস্টের পর একটা হচ্ছে আনফেভারেবল ওয়ার্ড বসে। আমি কোনো একটা শব্দ বললাম যে সে খুব পরিশ্রম করছে, পাচ্ছে না, ফেল করে, তাহলে লেস্ট হি শুড পাস হবে না, হি শুড ফেল। তো এই ধরনের যে রুলসগুলো পার্টিকুলার রয়েছে সেগুলো খুব ভালো করে যদি মুখস্থ করা যায়, আমার মনে হয় গ্রামারটা খুব একটা কঠিন জায়গায় পৌঁছাবে না। আবার কিছু আছে যে শব্দগুলো নেগেটিভ ওয়ার্ড, যাতে পরে আর কখনো নট বসে না। যেমন আনলেস আছে, যেমন আমরা আনটিল বলতে পারি, ফরবিট বলতে পারি, ডিনাই বলতে পারি, হার্ডলি বলতে পারি, স্ক্যাসলি বলতে পারি, লেস্ট বলতে পারি। এই সমস্ত শব্দগুলো বসে গেলে সেই পার্টে আর নট বসে না। অর্থাৎ আমি বলতে চাইছি যে এরকম আমি কিছু বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু অনেক গ্রামার রয়েছে। তো সেই গ্রামারগুলো যদি একটু মন দিয়ে দেখা হয় তাহলে কিন্তু আর গ্রামার কোশ্চেন নিয়ে সমস্যা থাকার কথা নয়। আর ওয়ার্ড স্টক যেটা, যে সিনোনিমস, অ্যান্টোনিমস, ফ্লেভার, ইডিয়মস, ফ্রেজ, ওয়ান ওয়ার্ড অ্যাপ্লিকেশন, স্পেলিং, এগুলো কথা, এগুলো তো বারবার চর্চা করতে হবে, প্রেফার করতে হবে। ইংলিশটাকে ডেভেলপ করার জন্য অ্যাকচুয়ালি যেটা দরকার সেটা LSRW, লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং। কিন্তু আমার সামনে পরীক্ষা, এখন তো আমি এগুলোর উপর এত কিছু কথা বলতে পারবো না। তো আমার এই ভিডিওর মাধ্যমে প্রথমত কিছু জায়গায় রিভিশন দেওয়া হয়ে গেল গ্রামার কোশ্চেনটা, আর কিছু জায়গা যেটা ভবিষ্যতে আমরা পড়াশোনা করবো যখন, তখন হেল্প করবে যে কীভাবে পড়তে হয়। এরপর আমি যে পার্টে যাব সেটা পেডাগোগি পোর্শনে যাব। পেডাগোগি পোর্শনে কিন্তু আমরা যত সাইকোলজিক্যাল টার্মগুলো পড়েছি তাদের ইংলিশ ভার্সনগুলো জানতে হবে। অর্থাৎ আমরা সাইকোলজিতে যা বলছি, আমরা বলছি আরোহী পদ্ধতি, আমরা বলছি অবরোহী পদ্ধতি, অর্থাৎ এই যে ডিডাকটিভ মেথড বা ইন্ডাকটিভ মেথড, এগুলো আমাকে ইংলিশ টার্মে জানতে হবে, তাহলে কিন্তু খুব একটা কঠিন লাগবে না। আমি কিছু স্যাম্পল প্রশ্ন দিই, যেহেতু পেডাগোগি কোশ্চেন দ্বারা বোঝা যায় না, আমি কিছু কোশ্চেনে যাব। যেমন প্রথমেই পেডাগোগি প্রশ্ন প্রথম আছে যে নম চমস্কির একটা মত পরীক্ষা আছে, আর ল্যাঙ্গুয়েজ ইজ আ সেট অফ সেন্টেন্সেস ইজ ফাইনাইট ইন লেন্থ অ্যান্ড কনস্ট্রাক্টেড অফ আ ফাইনাইট সেট অফ এলিমেন্টস। এই কথাটা বলেছে নম চমস্কি। এবং একটা ক্যারেক্টার কি ল্যাঙ্গুয়েজের ক্যারেক্টার হচ্ছে ল্যাঙ্গুয়েজ ইনভলভস ওরাল কমিউনিকেশন, অর্থাৎ মৌখিকভাবে তারা জয় করতে সহায়তা করবে। ইট ইজ এ কমপ্লেক্স হোল, ইট হ্যাজ ক্লিয়ারলি কাইন্ড অফ কন্ট্রোল, ইট ইজ এ র্যাশনাল, ইট ইজ এসেন্সিয়াল স্পিচ। অর্থাৎ একটা ল্যাঙ্গুয়েজের মধ্যে কিন্তু LSRW, লিসেনিং, স্পিকিং, রিডিং এবং রাইটিং, এই 4টে স্কিলকে থাকতেই হবে। নেক্সট আমরা যে ল্যাঙ্গুয়েজ যখন শিখি তখন তার ফার্স্ট এম হচ্ছে লিসেনিং, কারেক্টলি হোয়াট ইজ স্পোকেন, যা বলা হচ্ছে সেটাকে ভালো করে মন দিয়ে শোনা, তারপর পরপর বাকি স্কিলগুলো আছে। আচ্ছা, যেমন ক্যারেক্টারিস্টিক্স অফ লার্নিং এর সঙ্গে অ্যাকুইজিশনের ডিফারেন্সটা কিন্তু ইংলিশ পেডাগোগিতে আসে। লার্নিংটা কিন্তু যে কোনো ভাষা শিখছি বা যে কোনো একটা ল্যাঙ্গুয়েজকে মনের মধ্যে গাঁথছি, এটা লার্নিং। কিন্তু অ্যাকুইজিশন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মাতৃভাষার ক্ষেত্রে, অর্থাৎ যা শেখার জন্য যেটা আনকনসিয়াস, অর্থাৎ কনসিয়াস মাইন্ডে শিখছি না, সেটা অটোমেটিক শিখছে। একটা বাচ্চা শিশু তার মায়ের ভাষাগুলো তাকে আলাদা করে বারবার অভ্যেসের দ্বারা শেখানো হচ্ছে তা নয়, কিন্তু সে বারবার শুনছে, সে দেখছে এবং তার একটা হ্যাবিচুয়াল অ্যাকশন বলা চলে। তো আস্তে আস্তে সে কিন্তু ভাষাটা অ্যাকোয়ার করে ফেলছে। অর্থাৎ অ্যাকুইজিশনটা কিন্তু মাদার টাঙ্গের ক্ষেত্রে খুব বেশি অ্যাপ্লিকেবল। যেমন অ্যাকুইজিশন এবং লার্নিং ক্ষেত্রে কিছু ডিফারেন্স রয়েছে। যেমন অ্যাকুইজিশন হচ্ছে when languages are learned without any practice is called fast language, as the mother tongue of fast language is learned by the children. এই যে একটা চিলড্রেন সে তার মাতৃভাষার মধ্যে যেটা শিখছে সেটাই কিন্তু is called acquisition, যেটা আনকনসিয়াস, মানে সচেতনভাবে সে শিখছে তা না। আচ্ছা,
এরপর আমরা যে জায়গাটার উপর ভীষণ জোর দিতে পারি সেই জায়গাটা হচ্ছে যে এই অ্যাকুইজিশন বললাম, লার্নিং বললাম, বিহেভিয়ারিজম বললাম, এই তথ্যগুলো বা তথ্যগুলো এগুলো কারা বলছেন। যেমন আমি কতগুলো কথা বলছি, যেমন যদি বলা হয় যে লার্নিং মে বি কনসিডার্ড অ্যাজ এ লাইফ লং প্রসেস ট্রান্সফর্মিং ইনফরমেশন এক্সপিরিয়েন্স ইনটু নলেজ, স্কিল, বিহেভিয়ার। এই যে জায়গাগুলো, এইখান থেকে কিন্তু দুটো কথা আছে। একটা বিএফ স্কিনার, যেটা আমেরিকান সাইকোলজিস্ট, এটা পরীক্ষা আসতে পারে। বিএফ স্কিনার কোথাকার? আমেরিকান সাইকোলজিস্ট। এবং রাশিয়ান সাইকোলজিস্ট প্যাভলভ এগুলো নিয়ে রিসার্চ করেছেন। যেমন আমাদের যদি বলে ক্লাসিক্যাল কন্ডিশনিং, যেটা আমরা পড়েছি প্রাচীন অনুবর্তন তত্ত্ব, সেটা কিন্তু প্যাভলভের। আবার অপারেন্ট কন্ডিশনিং, যেটা স্কিনার, এগুলো কিন্তু পরীক্ষা আসতে পারে। যেমন স্কিনার কি নিয়ে পরীক্ষা করেছেন? পিজিয়ান নিয়ে, র্যাট নিয়ে, ইঁদুর বা পায়রা নিয়ে পরীক্ষা করেছেন, কিন্তু প্যাভলভ কুকুর নিয়ে পরীক্ষা করেছেন। এগুলো পরীক্ষা আসতে পারে। এবার কগনিটিজম, যেটা পেঁয়াজে, এটা পেঁয়াজে এর উপর গবেষণা করেছিলেন। তো যদি বলে কগনিটিজম এর উপর গবেষণা কে করেছেন, তখন উত্তর হবে কিন্তু পেঁয়াজে। এখানে কিন্তু নোয়িং এবং আন্ডারস্ট্যান্ডিং এর উপর জোর দেওয়া হয়েছে। এবং যা পেঁয়াজের যে স্তরগুলো আছে, যেমন সেন্সরি মোটর স্টেজ, প্রি অপারেশনাল স্টেজ, কমপ্লিট স্টেজ এবং ফর্মাল স্টেজ, যেখানে এজ লিমিটগুলো আছে 0 থেকে 2, 2 থেকে 7, 7 থেকে 12 এবং 12 থেকে বাকিটা। এবং তাদের যে বৈশিষ্ট্যগুলো আছে, যেমন বলতে পারে যে একটা শিশু কখন স্টার্ট লজিক্যাল থিঙ্কিং, কখন সে লজিক্যাল থিঙ্কিং স্টার্ট করতে পারে, তাহলে এই ব্যাপারটা আসবে কি কমপ্লিট অপারেশনাল স্টেজ। এটা কিন্তু পরে হবে না, মানে আমাদের যে ফর্মাল অপারেশনাল স্টেজ সেটাতে হবে না, শুরু হচ্ছে যেখানটা, অর্থাৎ এজ লিমিটটা হবে 7 থেকে 12। তো যে কোনো যদি লার্নিং শিখি, সেখানে অ্যাকুইজিশন, ফ্লুয়েন্সি বা অ্যাকুরেসি, মেনটেনেন্স, জেনারেলাইজেশন এবং অ্যাডাপ্টেশন, এই স্টেপগুলো আসে। তো এখানে পরীক্ষা আসতে পারে যে নিম্নের কোনটি লার্নিং বা অ্যাকুইজিশনের মধ্যে নয়, দিস ইজ নট ট্রু। চারটা অপশন দিতে পারে। তাহলে ফার্স্ট অপশন হচ্ছে অ্যাকুইজিশন, তারপর ফ্লুয়েন্সি বা অ্যাকুরেসি, তারপর হচ্ছে মেনটেনেন্স, তারপর জেনারেলাইজেশন, তারপর শেষে অ্যাডাপ্টেশন। এখানে বায়োগ্রাফির কিছু কথা আসে কগনিটিভ ডেভেলপমেন্টের ক্ষেত্রে, তো সেগুলো পরীক্ষায় আসে ভাষা শেখার ক্ষেত্রে। নেক্সট, যেমন আমি কতগুলো কোশ্চেন নিয়ে আলোচনা করি। যেমন আমি একটা কোশ্চেন বলছি, বোঝা যাবে অপারেন্ট কন্ডিশনিং ইজ আ থিওরি অফ প্যাভলভ, স্কিনার না পেঁয়াজে? তার উত্তর হবে অবভিয়াসলি স্কিনার। যেমন ইন ক্লাসিক্যাল কন্ডিশনিং দ্য এক্সপেরিমেন্ট ওয়াজ ডান বাই ডগ, একটা কুকুরের উপর পরীক্ষা করা আছে, ডানান। আচ্ছা, নেক্সট হচ্ছে যেমন প্যারেন্টেন্স ইজ দ্য ওপিনিয়ন হুইচ পার্সন, এটা কার কথা আর কি, প্রাথমিক। তো এরকম বেশ কিছু কোটেশনও কিন্তু পরীক্ষা আসতে পারে। আবার গেস্টাল থিওরি, যেটা ইনসাইট, অর্থাৎ আমরা বাংলায় যেটা পড়েছি গেস্টাল শব্দ অর্থ অবয়ব, আকার, সেই জায়গাটা পরীক্ষা আসতে পারে। এবং তাদের যে বিভিন্ন অডিও ভিডিও এইডসগুলো রয়েছে, অর্থাৎ অডিও ভিজুয়াল এইড, ভিসিডি, ডিভিডি, টেলিভিশন, এগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের পরীক্ষা আসতে পারে যে কোনটা কি প্রকার টিচিং লার্নিং মেটেরিয়ালস বা লার্নিং টিচিং মেটেরিয়ালস। অবরোহী পদ্ধতি, ডিডাকটিভ বা ইন্ডাকটিভ আরোহী পদ্ধতি, এগুলোর সুবিধা অসুবিধা অর্থাৎ অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ পরীক্ষা আসতে পারে। যেমন পরীক্ষায় ডিডাকটিভের ডিসঅ্যাডভান্টেজ বা অ্যাডভান্টেজগুলো একটু বলি। অ্যাডভান্টেজ কি? দিস মেথড ক্যান বি ইউজড বাই এভারেজ টিচার্স, দিস মেথড হেল্পস দ্য স্টুডেন্টস কম্পেয়ার দেয়ার মাদার টাং, এরকম করে অনেক কিন্তু অ্যাডভান্টেজ বা সুবিধা আছে। ডিসঅ্যাডভান্টেজ কি? দ্য লার্নার্স বিকাম ইনঅ্যাক্টিভ ডিউরিং ক্লাস, অর্থাৎ যখন ক্লাসটা চলে তারা তখন বোর ফিল করে, সক্রিয় হয় না। ঠিক আছে, ইন্ডাকটিভ মেথড বা আরোহী পদ্ধতির কিন্তু অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ আছে। এগুলো থেকে পরীক্ষায় বেশ কিছু প্রশ্ন দেয়। আমি চলে যাবো একটা এমসিকিউ। যেমন ফ্রম এক্সাম্পল টু কনসেপ্ট ইজ দ্য মোটো অফ ড্যাশ মেথড, অবভিয়াসলি ইন্ডাকটিভ মেথড, কারণ উদাহরণ থেকে যাচ্ছে। নেক্সট, ইন অ্যান ওভারক্রাউডেড ক্লাস উইথ শর্ট টাইম হুইচ মেথড শুড বি ফলোড, ভীষণ একটা ক্লাসে ভিড় আছে এবং খুব কম সময় আছে, তখন কোন পদ্ধতি অবলম্বন করবো? অবভিয়াসলি অবরোহী, তখন ডিডাকটিভ। হুইচ অফ দ্য মেথড ইজ দ্য মোস্ট টাইম কনজিউমিং কোনটা? ইন্ডাকটিভ। আর এই পদ্ধতি টাইম কনজিউমিং। আচ্ছা, ভীষণভাবে ইম্পর্টেন্ট একটা জায়গা হচ্ছে, সেটা হচ্ছে যে আমাদের যে ল্যাঙ্গুয়েজ স্কিলটা আছে তার কিছু হচ্ছে রিসেপটিভ আর কিছু আছে প্রোডাক্টিভ। যেমন রিসেপটিভ কোনগুলো? লিসেনিং, রিডিং। আর প্রোডাক্টিভ কোনগুলো? স্পিকিং এবং রাইটিং। এই পোর্শনটা থেকে পরীক্ষায় প্রচুর প্রশ্ন আসে। আমি যাবো এমসিকিউ, সেখানে দেখাবো যেখান থেকে কীভাবে প্রশ্ন আসছে। যেমন প্রশ্ন আসছে এরকম, হুইচ অফ দ্য ফলোইং ইজ আর প্রোডাক্টিভ স্কিল? অপশন এ স্পিকিং, অপশন বি রাইটিং, অপশন সি বোথ এ, বি এ অ্যান্ড বি, তাহলে বোথ এ অ্যান্ড বি। আবার একটা জায়গায় যাচ্ছে, লিসেনিং ইনভলভস সেন্ডার, মেসেজ, রিসিভার, না অল অফ দেম, প্রত্যেকটাই থাকছে ওর মধ্যে। আচ্ছা, এবার এই যে অডিও ভিডিও এইডসগুলো বলছি, যেগুলোর মধ্যে ভিজুয়াল এইডস কোনগুলো? ব্ল্যাকবোর্ড বলতে পারি, চক, হোয়াইট বোর্ড, মার্কার, সফট বোর্ড, চার্ট, গ্লোব, ম্যাপস, পিকচার, ড্রয়িং, স্ট্যাটিক ওয়ার্কিং, আমাদের যে মডেলসগুলো আছে, স্লাইড প্রজেক্টর, ওএইচপি অর্থাৎ ওভারহেড প্রজেক্টর, এগুলো সব কিন্তু ভিজুয়াল এইডস। অডিও কি? অডিও ক্যাসেট প্লেয়ার, রেডিও, সিডি, ডিভিডি প্লেয়ার, যেগুলো অডিও শুধু। আর অডিও ভিজুয়াল এইডস কি? ভিডিও ক্যাসেট প্লেয়ার, টেলিভিশন, ডিভিডি, ফিল্ম প্রজেক্ট, এগুলো। তাহলে ফিল্ম প্রজেক্টর আর কি। ক্যাল ফুল ফর্মটা ওকে আসতে পারে কম্পিউটার এইডেড লার্নিং বা কম্পিউটার অ্যাসিস্টেড লার্নিং।
এই পরীক্ষা, এগুলো পরীক্ষা কিন্তু আসতে পারে। এরপর আমরা যে জায়গাটায় যাব সেটা হচ্ছে ওখান থেকে বেশ কিছু এমসিকিউ আছে সেই জায়গায়। যেমন আমি যদি বলে মডেল ইজ আ টাইপ অফ ভিজুয়াল এইডস নাকি অডিও এইড নাকি অডিও ভিজুয়াল এইড না নান অফ দিস, অবভিয়াসলি হবে ভিজুয়াল এইড। রিমিডিয়াল টিচিং আরটিপি ফুল ফর্মটাও আছে, আরটিপি ফুল ফর্ম কি? রিমিডিয়াল টিচিং, পি ফর প্রোগ্রাম বলা যায় শেষে। এবং রিমিডিয়াল টিচিং সিসির যে ফুল ফর্ম আমরা পড়েছিলাম কন্টিনিউয়াস কনফিউশন এভ্যালুয়েশন, তো সেখানে কিন্তু ফর্মেটিভ এবং সামেটিভ যে ভাগটা ছিল সেখানে আসতে পারে, ইন্ডিকেটরগুলো আসতে পারে, যেটা সুযোগ 5E মডেল আসতে পারে। তার মানে আমরা সাইকোলজিতে যা পড়ছি সবটাই কিন্তু আবার আমরা পেডাগোগি বা ইংলিশ পেডাগোগি পোর্শনে ইংলিশ টার্ম আকারে পড়বো। যেমন আইইপি হচ্ছে ইন্ডিভিজুয়াল এডুকেশনাল প্রোগ্রাম, ইন্ডিভিজুয়াল এডুকেশনাল প্রোগ্রাম। আমি ইংলিশ পেডাগোগির উপর বেশ কিছু টার্ম আছে যে টার্মগুলো ভিডিওতে দেখাচ্ছি, এই টার্মগুলো কিন্তু ভালো করে মুখস্থ করলে এখান থেকেও অনেক পেডাগোগি প্রশ্ন করা যাবে। আরটিপি বললাম, রিমিডিয়াল টিচিং। যেমন এখানে একটা বলছে গার্লস এডুকেশন ইন দ্য কান্ট্রি হ্যাজ বিন প্রোগ্রেসিং ভেরি স্লোলি ডিউ টু, মেয়েদের শিক্ষা কেন খুব স্লো চলছে? লেখা আছে কনজারভেশন অ্যাটিটিউড টুয়ার্ডস গার্লস, আর্লি ম্যারেজ, প্রেফারেন্স ফর বয়েজ, অল অফ দ্য অ্যাবাভ। অবভিয়াসলি অল অফ দ্য অ্যাবাভ, কারণ প্রত্যেকটা কারণই। প্রথম কারণ রয়েছে এখানে যে একটা কনজারভেশন কাজ করে, যে মেয়েরা শিখবে স্কুলে যাবে এরকম একটা ব্যাপার কাজ করে। আর্লি ম্যারেজ, তাড়াতাড়ি বিয়ে দেওয়া। প্রেফারেন্স ফর বয়েজ, ছেলেদেরকে বেশি আগিয়ে দেওয়া হয়। তো সবগুলি কিন্তু এটার কারণ। এখানে বলছে ব্রাইট চিলড্রেন হুজ আইকিউ ইজ মোর দ্যান 150, 130, 160, 140, 130, এটা আইকিউ এর যে চার্ট সেটা পাবো। আমরা আগের ভিডিওগুলোতেও কিন্তু সেই স্লাইডগুলো দিয়েছি। দ্য টার্ম পেডাগোগি ইজ কানেক্টেড উইথ লার্নিং, মেমোরি, গিফটেড লার্নিং নাকি টিচিং? অবভিয়াসলি টিচিং, কারণ পেডাগোগিতে শিক্ষণ বিদ্যা, টিচিং এর উপর বেশি জোর দেওয়া হয়, বা টিচিংটা কীভাবে হবে তার উপর চলতে হয়। তো এইভাবে যদি আমরা মোটামুটি এগুলো প্র্যাকটিস করি তাহলে অনেকটা রেডি হয়ে যাবে। টু বি আ গুড টিচার, হোয়াট কোয়ালিটি উইল ইউ ইনকুলেট in yourself? তো আমাদের কোন বৈশিষ্ট্যটা আনবে? টু বি অ্যাবল টু কমিউনিকেট ওয়েল উইথ দ্য স্টুডেন্টস, টু ইউজ সফিস্টিক্যাল, টু বি অ্যাবল টু রিড দ্য নেক্সট ওয়েল, নান অফ দিস। অবভিয়াসলি প্রথম হচ্ছে তাকে কমিউনিকেট করতে হবে ভালো করে। আ ক্রিয়েটিভ চাইল্ড ইজ ওয়ান হু ইজ ডিসিপ্লিনড, অ্যাটেন্ডস ক্লাসেস রেগুলারলি, শোজ কিউরিসিটি ইন এভরিথিং, নট অলওয়েজ ওবিডিয়েন্স টু দ্য টিচার। একটা ক্রিয়েটিভ চাইল্ড হচ্ছে কি করে? সে সবসময় আগ্রহ প্রকাশ করে বিভিন্ন ব্যাপারে, তাই এটা হবে কিন্তু শোজ কিউরিসিটি ইন এভরিথিং, এই জায়গাটা হবে। আমি আরও কিছু পেডাগোগি প্রশ্ন নিয়ে আসছি যেখানে বোঝা যাবে যে পেডাগোগিটা আমাদের কতটা রেডি হয়েছে। আমি যখন এই টপিকগুলো আলোচনা করছি, যারা দেখবে যে টপিকগুলো একদম তাদের কাছে ফুল নতুন লাগছে, তো তাদের ক্ষেত্রে আরও প্রচুর পড়াশোনা করতে হবে। আর যারা দেখবে যে না টপিকগুলো মোটামুটি অনেকটা পরিচিত, তাদের ক্ষেত্রে জাস্ট এই যে টপিকগুলো আমি এখন বললাম সেগুলো একবার চোখ বুলিয়ে নিলেই হয়ে যাবে। আমি একটু আগে লার্নিং অ্যাকুইজিশন যেটা বলছিলাম যে L1, L2, L3, L1 যেমন মাতৃভাষা, L2 হচ্ছে আরেকটা এডিশনাল। এখানে L2 এর সঙ্গে এরকম করা যেতে পারে, দ্য এক্সট্রা ল্যাঙ্গুয়েজ দ্যাট ইজ লার্ন আন্ডার আ ফর্মাল টিচিং সেটআপ ইজ কল্ড সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। তো এই L1, L2 ক্ষেত্রে কিন্তু বেশ কিছু প্রশ্ন পরীক্ষায় আসতে পারে, যে ফার্স্ট যেটা মাতৃভাষা সেটাকে আমরা কি বলবো, L1 নাকি L2 এরকম। স্টেজেস অফ ল্যাঙ্গুয়েজ লার্নিং, ভাষার যে শিক্ষার বৃদ্ধি, সেখানে কখন সে ব্যাবলিং করে, কখন সে কুইং করে, এই শব্দগুলো যেগুলো আমি সাইকোলজিতে পড়ি সেখানে আসতে পারে। এবার মোনোল্যাঙ্গুয়ালিজম, যখন অনলি ওয়ান ল্যাঙ্গুয়েজ। বাইল্যাঙ্গুয়ালিজম, যখন এভরিডে ইউজিং মোর দ্যান ওয়ান। আর মাল্টিল্যাঙ্গুয়ালিজম, একাধিক ভাষা নিয়ে যখন কথা হয় তখন। ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন এবং ল্যাঙ্গুয়েজ লার্নিং এর ডিফারেন্স একটু আগে আমি বলেছি, সেগুলো ভালো করে করতে হবে। এবার একটা ল্যাঙ্গুয়েজকে যখন অ্যাকুইজিশন করা হচ্ছে, তারপর লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন দুটোই চলতে থাকবে। আর শেষে হচ্ছে এমফ্যাসিস ইজ গিভেন অন লার্নিং, লার্নিং এর উপর জোর বেশি দেবে। ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ এবং থার্ড স্টেজ দুটোই বললাম। মানে প্রাইমারি স্টেজে কি করবে, অ্যাকুইজিশন করবে শুধুমাত্র। সেকেন্ড স্টেজ কি করবে, লার্নিং অ্যাকুইজিশন দুটোই করতে থাকবে। আর থার্ড স্টেজে কি করবে, শুধুমাত্র লার্নিং করবে। এগুলো পরীক্ষা বেশি ইম্পর্টেন্ট। এই ধরনের প্রশ্ন আসতে পারে, হু সেজ এডুকেশন ইজ আ মুড অফ লাইফ অফ অ্যাকশন, কথাটা কে বলেছেন? জন ডিউই বলেছেন কথাটা। আমি শুধুমাত্র কয়েকটা এক্সাম্পল চলে যাই, তাহলে আর একটু সুবিধা হবে। দ্য রোল অফ আ টিচার ইন আ ক্লাসরুম সিচুয়েশন ইজ টু বি ফেসিলিটেটর, সুপারভাইজার, কন্ট্রোলার, নান অফ দিস। অর্থাৎ শিক্ষকের কি বৈশিষ্ট্য থাকে? তাহলে শিক্ষকের বৈশিষ্ট্য থাকে সুবিধা করে দেওয়া বা ছাত্রছাত্রীদেরকে আরও ফেসিলেট করা, টু ফেসিলেট। যেমন বলা হয় যে শিক্ষকের কাজ কিন্তু পড়ানো নয়, পড়তে সহায়তা করা, তো ফেসিলেট করা, অর্থাৎ এটা উত্তর হবে ফেসিলেটেড। আমি যে প্রশ্নগুলো এখন আলোচনা করছি সেগুলো একদম বাছাই করা, তাই এগুলো বাদ দিয়ে কিন্তু কিছু করা যাবে না, এগুলো করতেই হবে। হুইচ ইজ দ্য বেসিক স্টেপ ইন লার্নিং ইংলিশ,
প্রথম স্টেপ কি, আমরা যখন বলি যে কোনো ভাষা শেখার ক্ষেত্রে LSRW, তাহলে ফার্স্ট স্টেপ কোনটা হচ্ছে লিসেনিং, তাহলে এটা লিসেনিং ইজ দ্য রাইট আনসার। যেমন RTP মিন্স রিমিডিয়াল টিচিং প্রোগ্রাম, P ফর প্রোগ্রাম। তো এরকম ছোট ছোট ফুল ফর্ম কিন্তু আসতে পারে, যেমন সাইকোলজিক্যাল টার্মগুলো জানতে হবে, সেরকম ফুল ফর্মগুলো পরীক্ষা খুব ইম্পর্টেন্ট। যেমন অনেক সময় আসে আমরা যে যোগগুলো পড়েছি আগে, অ্যাপাসিয়া, ডিসলেক্সিয়া, ডিসগ্রাফিয়া, ডিসক্যালকুলিয়া, এগুলো পরীক্ষা আসতে পারে, বা এর ফুল ফর্ম যেমন APD অডিটরি প্রসেসিং ডিসঅর্ডার, যেমন SLI স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ ইম্পেয়ারমেন্ট, SPD সেমান্টিক প্যারাগমেটিক ডিসঅর্ডার, এই টাইপের প্রশ্ন পরীক্ষা আসতে পারে। যেমন এরকম হলো হোয়াট ইজ অ্যাপাসিয়া, আ টাইপ অফ ল্যাঙ্গুয়েজ ইম্পেয়ারমেন্ট দ্যাট ইনভলভস ডিফিকাল্টি ইন রিমেম্বারিং ওয়ার্ডস, this involves problem in comprehension, this involves problem in listening, none of this। তো অ্যাপাসিয়া হচ্ছে মৌখিক অসামঞ্জস্যতা, অর্থাৎ a type of language impairment that involves difficulty in remembering words। আমি ভিডিওর প্রায় শেষ পর্যায়ে পৌঁছাচ্ছি, যদিও একটা দিনই এত কিছু বলা সম্ভব নয়, তাও চেষ্টা করছি আমি কিছুটা জায়গা বলে দিতে যাতে একটু সুবিধা হয়। যেমন যে কোনো টিচিংয়ের যে কম্পিটিশন রাইটিংয়ের, সেই কম্পিটিশনটা ওরাল হতে পারে, রিটেন হতে পারে। এটা আছে যে কি কি হতে পারে। IEP স্ট্যান্ডস ফর, আইইপির ফুল ফর্ম কি, এটা 4-5টা অপশন দেবে, যেটা হবে ইন্ডিভিজুয়াল এডুকেশনাল প্রোগ্রাম, I ফর ইন্ডিভিজুয়াল বা ইন্ডিভিজুয়ালাইজড এডুকেশনাল প্রোগ্রাম। বলছে রাইটিং ইজ আ ড্যাশ স্কিল, প্রোডাক্টিভ, নন প্রোডাক্টিভ, রিসেপটিভ, নান অফ দিস, অবভিয়াসলি হবে প্রোডাক্টিভ স্কিল। ELT মিনস আমরা জানি ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং, ELT। যেমন ESP এটা মিনস ইংলিশ ফর স্পেসিফিক পারপাস, এরকম অ্যাব্রিভিয়েশন ফুল ফর্ম পরীক্ষা আসতে পারে। হোয়াট ইজ ডায়াগনস্টিক টেস্ট, ডায়াগনস্টিক টেস্ট কি, অনেকগুলো অপশন আছে, তার মধ্যে এটা হবে ইট ইজ টু আইডেন্টিফাই স্টুডেন্টস অ্যাবিলিটিস ডিউরিং আ টিচিং প্রোগ্রাম, অর্থাৎ যখন তাকে পড়ানো হচ্ছে তখন তার মধ্যে কি কি অ্যাবিলিটি রয়েছে সেটাকে জাজ করা। যেমন হিউরিস্টিক ফাংশন অফ দ্য ল্যাঙ্গুয়েজ অকার্স কি করে সেখানে, এখানে অনেকগুলো অপশন আছে। এখানে অ্যাকচুয়ালি হবে হোয়েন ল্যাঙ্গুয়েজ ইজ ইউজ টু গেইন নলেজ অ্যাবাউট দ্য এনভায়রনমেন্ট, পরিবেশ সম্পর্কে যখন জ্ঞান অর্জনের ব্যাপার থাকে। যেমন সামেটিভ এভালুয়েশন কি, জাজমেন্টাল নাকি ডায়াগনস্টিক নাকি প্রগনস্টিক, না এটা হবে জাজমেন্টাল। অর্থাৎ আমরা যে সিসি পড়েছি সেখানে এই পেপারগুলো ছিল, ফর্মেটিভ এভালুয়েশন বা সামেটিভ এভালুয়েশন ইত্যাদি ইত্যাদি, রিমিডিয়াল টিচিং আরও এক্সট্রা। তো যদি ভালো করে ইংলিশটাকে ডেভেলপ করতে হয় আরেকটা কাজ করা যেতে পারে, বিগত যে 4টে প্রশ্নের পরীক্ষা হয়েছে সেগুলো ইংলিশ পোর্শনটা একটু দেখে নিতে হবে। আরেকটা পোর্শন যেটা দেখে নিতে হবে সেটা হচ্ছে যে সিটেটের বিগত 10 বছরের যে প্রশ্ন সেগুলো কিন্তু দেখে নিতে হবে। তো যাই হোক, আমরা গ্রামারের ওপর, ওয়ার্ড স্টকের ওপর এবং তার সাথে মেথড অর্থাৎ পেডাগোগিক্যাল যে প্রশ্নগুলো আছে সেগুলোর উপর জোর দেবো। এবং আমি আমার এনজি স্টুডেন্টদেরকে যে সেটগুলো দিয়েছি সেই সেটগুলোর উপর যদি ভালো করে পড়ানো করা যায় বা বারবার প্র্যাকটিস করা যায়, আশা করছি ইংলিশ পেডাগোগি বা ইংলিশ টোটাল পোর্শনে কোনো সমস্যার কথা নাই। যাই হোক, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। এবং আমাদের যে ফ্রি ক্লাস চলছে সেই ফ্রি ক্লাস আমাদের এখনও রয়েছে, শুক্রবার সকালে রয়েছে 8টা থেকে 10টা, অনলাইনে হবে গুগল মিটে। যারা এখনও যোগ দিতে পারেনি তারা 9647614755 নাম্বারে যোগ দিতে পারে। এবং ফ্রি স্টাডি মিটার্স কিছু দেওয়া হয়েছিল, সেগুলোও সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে সেখান থেকে নেওয়া যেতে পারে। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, প্রত্যেকের ইংলিশ পরীক্ষা ভালো হোক। দেখা হচ্ছে আগামীকালকের পরিবেশ লাস্ট প্রিন্ট সাজেশন ভিডিওতে। থ্যাংক ইউ।